শুভ সকাল সবাইকে। আজকে আমাদের মিড জন্য যতটুকু পড়ার আমরা পড়ে ফেলছি। মিডের পরবর্তী 1 থেকে 5 পর্যন্ত মিডে নিব। 6 থেকে আমরা ফাইনালের জন্য শুরু করি আজকে। আগামী ক্লাসে পরীক্ষা দিব এবং এগুলোই আবার করব। চলো শুরু করা যাক। আজকে লেকচারটি আমরা দেখব, সেটি হচ্ছে টেক্সটাইল ফর ব্যালিস্টিক প্রোটেকশন। ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কিছুটা যে প্রথম যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, সেই ছবিটাতে আমরা দেখা যাচ্ছে যে একজন কি বলবো, আমরা প্রাচীন কালের যে মুভিগুলো দেখতাম সেখানে কি একজন যোদ্ধা তার প্রোটেক্টিভ নিয়ে আছে। তখন কি, যেহেতু আমরা পড়েছি প্রস্তর যুগ, নব্য প্রস্তর যুগ, লৌহ যুগ, তখন যেটা ছিল অ্যাভেলেবল সেটা লোহার বর্ম পরিধান করত। কিন্তু তখন এই লোহার বর্মটা অনেক ভারী ছিল, অর্থাৎ এটা তো প্রোটেক্টিভ করার জন্য অবশ্যই স্ট্রং লোহার হতে হতো এবং সেই সাথে এটি কিন্তু অনেক ভারী ছিল, যেটা এবং হাত যে তুমি সব দিকে নাড়াতে পারবে এমনটাও কিন্তু ছিল না। পরবর্তীতে ডেভেলপমেন্টের ফলে আমরা সেকেন্ড যে ছবিটা দেখতে পাচ্ছি, এটি মডার্ন বা আধুনিক। আমরা এখনকার কপ অথবা পুলিশ অথবা ডিফেন্সের সাথে যে সমস্ত লোক জড়িত, তাদের পোশাক পরিচ্ছদ দেখি বা তাদের ব্যালিস্টিক প্রোটেকশনের জন্য নতুন নতুন ডেভেলপ করা হয়েছে নতুন ড্রেস, সেগুলো অনেক বেশি লাইট ওয়েট, ফ্লেক্সিবল, মানুষ করতে পারে। সেটা আগের মতো যে সব দিকে নড়াচড়া করা যাবে এরকমটা নয়, হেভি ওয়েটেড সেরকমটাও নয়, বাট কার্যকর বেশি, বা কাজ যেটি ছিল সেটা করতে পারে। পরের ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দিস ইজ এই কাপড়ের ভিতরে কিভাবে বুলেটটা প্রুফ করছে, যে কাপড় বুলেটটা আস্তে আস্তে কিন্তু প্রুফ করছে, কাপড়টা ভিতরে ঢুকতে পারছে না। এটা সহজ একটা উদাহরণ যদি আমি বলি, বুলেট প্রুফ জ্যাকেট বা বুলেট প্রুফ ফেব্রিকের ক্ষেত্রে, তোমরা কখনো কাঁঠাল পারছো কিনা উপর থেকে, গাছ থেকে? আমাদের গ্রামে বাড়ি যাদের, আমি জানি না, তো আমরা ছোটবেলায় কাঁঠাল পারতাম। কাঁঠাল আমার পছন্দের একটা ফল, সেটি বাংলাদেশের জাতীয় ফলও বটে, তোমাদের পছন্দ কিনা জানি। তো ওই গাছের উপরে উঠতে হল একজন, যেহেতু বড় বড় কাঁঠাল ছিল, নিচে হচ্ছে বস্তা আছে না, বস্তা বা চট, দুইজন দুই দিকে টেনে ধরতো। তো উপর থেকে যখন কাঁঠালটা পড়তো, তো কি হতো, কাঁঠালটা একটু নিচের দিকে যেত, আবার উপরের দিকে উঠতো। তার মানে কাঁঠালের যে ফোর্সটা, অভিকর্ষ বলের প্রভাবে যে সে শক্তি সঞ্চার করছে, সেটি আমার যে মাদুর ছিল, সেই মাদুর একটু নিচে গিয়ে আবার উপরে চলে আসলো, অর্থাৎ কাঁঠালটা ভেদ করে যেতে পারলো না। এই যে শক্তিটা, আমরা তো গাছে রেখেই খাই বলছি স্যার। গাছে রেখেই খাও। এই যে এনার্জিটা, সেটি কি হলো, সেটি কিন্তু যে ফেব্রিকটা ছিল, সেই ফেব্রিকটা দিয়ে অ্যাবজর্ব হয়ে গেল, সেই ফেব্রিকটা সেটাকে চারিদিকে ছড়িয়ে দিল। আরেকটি উদাহরণ আমরা বলতে পারি, ফেব্রিকের ক্ষেত্রেও ঠিক বুলেটটা এভাবেই এসে কি হয়, তার শক্তিটা চারিদিকে ছড়িয়ে যায় পুরো ফেব্রিকে, ফলে ইফেক্টটা কম হয়। আরেকটা উদাহরণ, আমরা যখন পুকুরে ঢিল ছুড়ি, তখন সেই ঢিলের ফলে যে ঢেউটা সৃষ্টি হয়, এটা আস্তে আস্তে মিলিয়ে যায়। তো বুলেটের যে শক্তিটা, বুলেটের যে বেগটা, এটাকে যদি থামানো যায়, এটাকে যদি ফেব্রিক কর্তৃক অ্যাবজর্ব করা যায়, তাহলে কিন্তু সেটা ভেদ করে যেতে পারছে না। তো সেই কাজটাই কিন্তু এই ফেব্রিকে করা হয়। তো একটু ওয়েভি মোশনের মাধ্যমে কি করছে, রিস্টোরিং ফোর্সটা চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। তো এটি সম্পর্কে আসলে আমরা জানবো আজকে, টেক্সটাইল ব্যালিস্টিক প্রোটেকশন। আমরা প্রোটেকশন তো নানা প্রকার পড়েছি, ব্যালিস্টিক প্রোটেকশন বলতে বোঝাচ্ছি যে আগ্নেয়াস্ত্র যেগুলি, সেগুলি থেকে রক্ষার যে প্রোটেক্টিভ ক্লোদিং, সেই সম্পর্কে। কি হচ্ছে ব্যালিস্টিক প্রোটেকশন, কাকে বলছে, এটি প্রথমে আমাদের জানা দরকার। হচ্ছে ballistic protection is a class of protective clothing which aims to protecting the individuals from all types of impact by non-penetrating projecting or balls, blast waves, or from explosion and penetrating missiles. প্রোটেক্টিভ ক্লোদিং সম্পর্কে আমাদের সবার ধারণা রয়েছে। প্রোটেক্টিভ ক্লোদিং মানে তারা এই সমস্ত ক্লোদিং গুলো আমাদের অ্যাডভার্স সিচুয়েশন থেকে রক্ষা করবে, এটা খুবই কমন, আমরা জানি। তাহলে ব্যালিস্টিক প্রোটেকশনটা কি? তাহলে ব্যালিস্টিক থেকে আমাদেরকে রক্ষা করবে। এই ব্যালিস্টিকের ভিতরে কি পড়ে? বলা হচ্ছে যে ব্যালিস্টিক বা প্রজেক্টাইল, আমরা ওই যে গতিসূত্র পড়েছি না,
কি বলবো, এই যে একটা বল নিক্ষেপ করা হলো বা একটা মিসাইল নিক্ষেপ করা হলো, প্রক্ষিপ্ত বস্তুর ফিজিক্সে ছিল, ভুলে গেছি আমি, তোমাদের মনে আছে কিনা? না ওটাকে স্যার কি আছে স্যার। কি বলে, যে প্রক্ষিপ্ত বস্তুর প্যারাবোলা গতিপথ নির্ণয় করা হতো। আচ্ছা যাই হোক, ছাড়ো। তাহলে কি হচ্ছে এখানে, ইন্ডিভিজুয়ালস ফ্রম অল টাইপস অফ ইমপ্যাক্ট নন পেনিট্রেটিং প্রজেক্টাইলস আর বলস, যেটি ভিতরে প্রবেশ করবে না কিন্তু আঘাত করবে, এটা সহ ব্লাস্ট ওয়েভস, যখন কোথাও এক্সপ্লোশন হবে তো সেটা তো ওয়েভ আকারে আসবে। অ্যান্ড পেনিট্রেটিং মিসাইলস, পেনিট্রেটিং মিসাইলস এর ভিতরে কি থাকে, মনে করো একটা বম তৈরি করা হয়েছে, তার ভিতরে অনেকগুলো কাঁচের গুঁড়ো আছে বা কাঁচ আছে, তাহলে সেটি কি হবে, যখন ব্লাস্ট হবে সেই কাঁচগুলো চারিদিকে ছড়িয়ে গিয়ে মানুষকে, তো দিস আর দ্য নোন অ্যাজ দ্য পেনিট্রেটিং মিসাইলস। তো আমাদের বালাস্টিক প্রটেক্টিভ ক্লোদিংটা কি করবে, সেটা পেনিট্রেটিং মিসাইলস হোক অথবা নন পেনিট্রেটিং প্রজেক্টাইলস হোক বা বলস হোক, যেটি হোক না কেন সবগুলো থেকে রক্ষা করবে। The energy for ballistic weapons may reduce the protrusion and the laceration of tissue and fracture of bones. Definitely, এত জোরে আঘাত করলে কিছু থাকবে নাকি? Penetrating missiles deliver energy entirely during their passage through tissue. কি একবারে ঢুকে যায়। তো আমাদের যে বুলেট, this is known as the penetrating missiles, ঢুকে যাবে। Blast waves and non-penetrating impacts interact with the body wall and vice versa. Energy may be transferred internally from the motion of the body will waves and shear. বন্দুকের কার্যনীতি পড়েছো না, যে একটা ট্রিগার চেপে এত শক্তিতে কিভাবে যাচ্ছে, এই বুলেট কম্প্রেসড করে রাখা হয় স্প্রিং দিয়ে, সেটাকে গতি শক্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, so ballistic production concerns apparel, vest, armors, helmets, structural reinforcement, vehicle as well. Woven, knitted, non-woven fabrics, laminates and composites are used for ballistic protection. Type, knife, gun. ভিডিও কয়েকদিন আগে ভাইরাল হয়েছিল, তোমরা দেখেছো কিনা, যে মানে প্রচুর পরিমাণ ছুরি মারতেছে একটা জামা পরে, কিন্তু কাটা যাচ্ছে না, দেখছো না? দিস ইজ অলসো জি নোন স্যার, অ্যাজ ballistic protection. কার্বন ফাইবারের উপর স্যার। হ্যাঁ, কার্বন ফাইবারের উপর প্রচুর পরিমাণে করছে কিন্তু হচ্ছে না। দিস ইজ অলসো নোন অ্যাজ দ্য ballistic protection textile, যেমন নাইফ হতে পারে, গান হতে পারে, রাইফেল, বুলেট, হাই velocity বুলেট, লেভেল অফ থ্রেট অফ কনসিডার টু বি ডিজাইন ম্যানুফ্যাকচারিং আমরা দেখছি সবগুলোই ballistic protection। আমরা দেখতেছি হেলমেট, বুলেট প্রুফ হেলমেট, সেটি সাধারণত কার্বন ফাইবার বা লাইক ম্যাটেরিয়ালে তৈরি করা হয়। আমাদের দেশেও তো হেলমেট রয়েছে হোন্ডা থেকে রক্ষা করার জন্য, এইগুলো সাধারণত কিন্তু তোমরাও তৈরি করতে পারো, যেমন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে, বিশেষ করে আমরা যে জুট কম্পোজিটের কথা জানি, যে ডক্টর মোবারক আহমেদ স্যার খান যে জুট কম্পোজিট তৈরি করেছিলেন, জুট এবং পলিস্টার রেজিন। তো বাজারে যে সমস্ত হেলমেট পাওয়া যায় সেগুলো আসলে কোম্পানি ভেদে ভিন্ন রকম রয়েছে, কিন্তু খুবই পোর কোয়ালিটির। তো একটা মানুষকে রক্ষা করার উদ্দেশ্যে তো হেলমেট, এখন সেটি যদি এরকম হয়, তো সেই ক্ষেত্রে টেক্সটাইলের স্টুডেন্টদের কিন্তু এদিকে কাজ করার অনেক সুবিধা রয়েছে। ইউ ক্যান মেক হেলমেট, ইউ ক্যান মেক এনি টাইপস অফ কম্পোজিট ম্যাটেরিয়াল ইউজিং দ্য টেক্সটাইল সাবস্টেন্স, যেটি আমাদেরকে প্রোটেক্টিভ ম্যাটেরিয়াল হিসেবে কাজ করবে। ওকে, তো একটা হেলমেট যদি লোহার হয় তাহলে সেটা কত ভারী হবে? তো একটা হেলমেট এরকম হওয়া দরকার, সেটি পাতলা হবে, সেটি পরলে এরকমটা মনে হবে না যে আমি হেলমেট পরে আছি, সেটাতে বায়ু প্রবাহিত হবে, শব্দ শোনা যাবে, বা পিছন থেকে কোনো কিছু হর্ন দিচ্ছে কিনা এটি শোনা যাবে, এবং একই সাথে সেটি রক্ষা করবে। এরকম হেলমেট নিয়ে কাজ করতে পারো, যে লাইট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা যায় কিনা এখানে। নেক্সট, ফর্মস অফ পার্সোনাল বডি আর্মর কি কি রয়েছে, অর্থাৎ পার্সোনাল বডি আর্মরের ক্ষেত্রে বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের ভিতরে আমরা কি কি দেখি? আমরা তো পিপিই এর সাথে বেশি পরিচিত না, করোনাকালীন সময়ে যে মেডিকেল টেক্সটাইলের ক্ষেত্রে, আমরা কিন্তু আজকে পড়তেছি বালাস্টিক টেক্সটাইলের ক্ষেত্রে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের কথা বলা হচ্ছে, যে সেটি হতে পারে প্লাস্টিক হেলমেট, হচ্ছে ballistic helmet provide protection from the anti-personnel fragments and from low energy bullets. In general, ballistic helmet হতে পারে। Body armor provides protection from fragments. Body armor protector dress রয়েছে। লক্ষ্য করলে দেখবা যে বাংলাদেশ বাহিনীগুলোতে, নেভি, সেনাবাহিনী, এগুলোতে মাঝে মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া হয়, বা অনেক সময় হয় না, কিন্তু আমার কাছে মনে হয় যেটা এগুলোর টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিয়োগ দেওয়া উচিত সেইভাবে যে তারা
রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, R&D, পিওর R&D যেটা বলে সেটা করে তারা এই সমস্ত ড্রেস ডেভেলপ করবে। আমি জানি না সেই সমস্ত পুলিশ বা আর্মি বা বিডিআর ড্রেস পরতে কতখানি কমফোর্ট ফিল হয়, এর কি সুইটিং হয় কিনা, সেই সুইটিংটা বাইরে বেরোয় কিনা, বাট এখানে কিন্তু যথেষ্ট কাজ করার রয়েছে। এবং যেহেতু তারা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্য দিয়ে যায়, বিশেষ করে সেনাবাহিনীর, সো তাদের ড্রেসটাও কিন্তু, আর এটার জন্য কিন্তু প্রচুর গবেষণা দরকার। সেটা যেমন কমফোর্ট হতে হবে তেমনই প্রোটেক্টিভ হতে হবে। সো দ্য মোস্ট এক্সটেন্সিভ পার্সোনাল আর্মর সিস্টেম আর অডিয়েন্স ডিসপোজাল স্যুটস রয়েছে, পপুলারলি নোন অ্যাজ বম ডিসপোজাল স্যুটস সম্পর্কে আমরা জানি যে বম ডিসপোজাল স্যুটস কি হবে। বম ডিসপোজাল স্যুটসে যখন বম ব্লাস্ট হবে তার থেকে যে প্রজেক্টাইল গুলি আসবে সেগুলি বাধা দিবে, মানে ড্রেসটা সেগুলিকে বাধা দিবে। হ্যান্ডহেল্ড আর্মর কনসিস্ট অফ দ্য বালাস্টিক শিল্ড। হ্যান্ডহেল্ড শিল্ড বলবো, বালাস্টিক শিল্ড অনেক প্রাচীন, আগে থেকে ছিল। এখন আমরা কি দাঙ্গা পুলিশের হাতে দেখি, আগে কি ছিল, আগে যারা যোদ্ধারা ছিল তাদের হাতে প্রত্যেকটার হাতে একটি তলোয়ার এবং হ্যান্ডহেল্ড শিল্ড ছিল, সেটা নিয়ে যুদ্ধ করতে এবং প্রোটেক্ট করতে। এটা আগে থেকে চলে আসছে। এগুলো সাধারণত বডি প্রোটেক্টিং আর্মর বলা যেতে পারে, পার্সোনাল বডি প্রোটেক্টিং আর্মর। তো টাইপস অফ বালাস্টিক প্রোটেকশন ম্যাটেরিয়াল কে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। এটি হচ্ছে হার্ড বডি আর্মর বা বালাস্টিক ম্যাটেরিয়াল, এটা হচ্ছে সফট বডি আর্মর বালাস্টিক অর্থাৎ ফ্লেক্সিবল, ভাঁজ করা যেতে যায়। হার্ড বডি আর্মরের ভিতরে কি কি পড়ছে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে হার্ড বডি আর্মর মে বি দ্য হার্ড এনাফ সো দ্য বুলেট অর high velocity fragment is detected on impact. Advance in ceramic composite armors material have resulted in lightweight body armor system and that provides significant amount of protection. সাধারণত সিরামিক কম্পোজিটস বা সিরামিক ফাইবারের সাথে যুক্ত করে অনেক কিছু হয়। তো যেগুলো নরমাল হেলমেট রয়েছে সেগুলোর উপরে কি আমরা যদি দেখি একটা টিন রয়েছে, আর একটা ধাতব ইয়ে রয়েছে যে ফোম, খুবই পোর কোয়ালিটি। সো এই হোক সেনাবাহিনী বা অন্যান্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অন্যান্য দেশের যেগুলি রয়েছে সেগুলি মেইন ডিসঅ্যাডভান্টেজ অফ দিস হেভিওয়েট এন্ড স্টিল নাও যে প্রবলেমটি সেটি হচ্ছে এই যে উপরের স্টিল কোটিংটি সেটি হেভি ওয়েটেড, বা মাথায় যদি হেভি ওয়েট থাকে তাহলে তো সেটা নিয়ে কাজ করা যাবে না। সো হার্ড বডি আর্মর বলতে আমরা সেটিকেই বুঝতেছি যেটি ফ্লেক্সিবল নয়, এরকম বডি আর্মরকে বুঝাচ্ছি। তার ভিতরে একটি হচ্ছে হেলমেট মাথাকে রক্ষা করার জন্য, সেটি নিয়ে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। সফট বডি আর্মরের ভিতরে আমরা যেটা বলবো যে যেটা আমাদের বডির সাথে বা বিশেষ করে ড্রেস গুলি আমরা যেগুলো পরে থাকি that flexible. Soft body armor with the adequate ballistic protection is preferred due to the flexibility, lightweight, and comfort properties. These things are much more important. And is flexibility. যদি তুমি ফ্লেক্সিবল বোধ না করো ও নাড়াচাড়া করো না যায়, এবং সেই সাথে লাইট ওয়েটটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমার এটার ওজন যদি 25 কেজি হয় তাহলে এই 25 কেজি নিয়ে তো তুমি ছুটতে পারবে না বা কতখানি যুদ্ধ করবা। আগে যেটা হতো লাইট ওয়েট এন্ড কমফোর্ট প্রপার্টিস। তো ফলে আগের ক্ষেত্রে কৌশলের থেকে যার বেশি যত শক্তি ছিল সে তত বড় যোদ্ধা ছিল। কমফোর্ট প্রপার্টিস বলবো আমরা, কমফোর্ট ক্লোদিং কমফোর্ট নামে একটি কথা আছে, অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং ফাইনালের মধ্যে পড়ানো হয় যে ক্লোদিং কমফোর্ট, বা সহজ করে বললে একটা ড্রেস পরে তুমি কতটুকু স্বস্তি ফিল করবা। আমরা যদি অনেক সময় হয় না যে চুল কাচ্ছে বা হচ্ছে না, অস্বস্তি বোধ করছি, ক্লদিং কমফোর্ট হচ্ছে সেই বৈশিষ্ট্য বা সেই প্রপার্টিস যেটি পরে তুমি কমফোর্ট ফিল করবে। তোমার কাছে মনে হবে না যে হ্যাঁ আমি একটা নতুন ড্রেস পরেছি বা এটা আমার গায়ে র্যাশের সৃষ্টি করছে বা চুল কাচ্ছে বা গরম লাগছে লাইক। তাহলে আমাদের বডিতে সুইটিং হয়, তো সেই সুইটিংটা, সেই ঘামটা যদি পাস হয়ে যেতে পারে ফেব্রিক দিয়ে, এবং শুধু ফেব্রিক দিয়ে পাস হলে হবে না, সেটা বাষ্পীভূত হয়ে উড়ে যেতে পারে, এইরকম ফেব্রিকের ক্ষেত্রে আমরা সাধারণত বেশি কমফোর্ট ফিল করি। আমরা দেখি না গরমের দিনে এক প্রকার শার্ট পরি, পাতলা একবারে শার্ট, যে একবারে ঘাম, বা আমরা কি মনে করি যে বাতাস প্রবাহিত হলেই, অবশ্যই যখন তোমার বডির ভিতরে ঘামটা শুকাই যাবে বা পাসপিরেশনটা বাষ্পীভূত হয়ে চলে যাবে, তখন তুমি বেশি কমফোর্ট ফিল করবে। যাই হোক, আমরা দুই প্রকার বডি আর্মর দেখলাম, সেটি হচ্ছে সফট এবং আরেকটি হচ্ছে হার্ড। নাও দ্য জেনারেল প্রিন্সিপাল অফ প্রোটেকশন। এখন আমাদের একটু জানা দরকার যে এই প্রোটেকশন গুলো কিভাবে হয়। এখন যেহেতু বেসিক করবো আমরা, ফিউচারে হয়তো তোমরা অনেকেই এগুলো নিয়ে কাজ করতে পারো,
যেহেতু টেক্সটাইলের যাত্রা তো আর থেমে নেই, স্পেস শুটস থেকে শুরু করে নানা প্রকার টেকনিক্যাল টেক্সটাইল ইউজ হচ্ছে, তো তোমরাও হয়তো সেখানে যাবে। তো যাই হোক, আমরা জেনারেল প্রিন্সিপাল অফ প্রোডাকশনটা করবো যে কিভাবে প্রোডাকশনটা করা হয়, বা এই যে বডি আর্মর গুলো রয়েছে এগুলো সাধারণত কিভাবে কাজ করে। General principle of production was the technical process of stopping the penetrating missile and mitigating non-penetrating attacks. Different. তো একটি হচ্ছে বডিতে বা একটা পেনিট্রেশন করবে, ভিতরে প্রবেশ করবে, আর একটা হচ্ছে আঘাত করবে। তো ইট দিয়ে যদি মাথায় বাড়ি দেওয়া হয় বা সেটি আঘাত করবে, সেটি ভোঁতা, কিন্তু কোন একটা সূক্ষ্ম কিছু দিয়ে যদি দেওয়া হয় সেটি কিন্তু প্রবেশ করবে। এখন বলা হচ্ছে এই যে দুটোর স্টপিং অ্যাপ্রোচটা দুটি ভিন্ন রকমের, যে কিভাবে থামাবো। বলা হচ্ছে আন্ডারলাইং প্রিন্সিপাল অফ মিনিমাইজিং দ্য ইফেক্টস অফ দ্য এনার্জি ট্রান্সফার প্রজেক্টাইল আর, তো কিভাবে আমরা রক্ষা পেতে পারি এই প্রজেক্টাইল গুলো থেকে। This is absorbing energy in armors by making it work on material before it gains access to the body. মানে বডিতে যাওয়ার আগেই যে আর্মরটা আমরা পরে থাকবো, যে সুরক্ষা ব্যবস্থা, সুরক্ষা ফেব্রিকটা আমরা পরে থাকবো, সেটি কি করবে, এটাকে অ্যাবজর্ব করে নেবে। ওই যে কাঁঠালের কথা বললাম, ব্রেকিং ম্যাটেরিয়ালস, স্টিচিং অর কম্প্রেসিং, সেটি হতে পারে কি, ব্রেকিং ম্যাটেরিয়ালটা ভেঙে যেতে পারে, স্ট্রেচিং হতে পারে, কম্প্রেসড হতে পারে, নো ম্যাটার। বাট কোশ্চেন হচ্ছে এনার্জিটাকে অ্যাবজর্ব করাতে হবে। ওই যে উঁচুতলা থেকে ছাদ দেয় না ফোমের উপর, তো এখানেও কি হয়, একইভাবে সে যখন পড়ে গতিশক্তি সাথে অভিকর্ষ বল শক্তি লাভ করে সে কি ফোর্সে পড়ে, তো তখন যখন পড়ে তখন সে এনার্জিটা সে অ্যাবজর্ব করে নেয় কে, সেই ফোমটা। সো অল ইউসেস এনার্জি এক্সটেন্ড টু টাইম ওভার হুইচ অ্যাপ্লাইড টু দা বডি। তাহলে প্রথম একটা কথা হচ্ছে কি, যে বস্তুটা, যে ফেব্রিকটা, যে ম্যাটেরিয়ালটা আমরা ইউজ করব, তার অ্যাবজর্বিং এনার্জি, মানে এনার্জি যেটা প্রজেক্টাইলে থাকবে, যেটা আমাদের দিকে ধেয়ে আসবে, সেই প্রজেক্টাইলটার অ্যাবজর্ব করার ক্ষমতাটা থাকতে হচ্ছে, বা আমরা সেটাতে অ্যাবজর্ব করাতে পারি, এটি একটি প্রিন্সিপাল। ওকে, সেকেন্ডলি, redistributing the energy so that the materials of our body are more able, এটা হচ্ছে যে reduction in pressure force per unit area। দেখো, সহজ কথায় বলতে গেলে এখানে একটা কাঠ রয়েছে, একটা ব্রেক রয়েছে, এর মাথায় হাতুড়ি বাড়ি দেওয়া হবে, তবে ব্রেক হয়ে যাবে। মনে করে এখানে অনেকগুলো ব্রেক আছে, অনেকগুলো, একটা সারফেস, তার উপরে একটা লোহার প্লেট রয়েছে এবং হাতুড়ি দিয়ে সেম ভাবে বাড়ি দেওয়া হবে, কি হবে, ব্রেকগুলো ঢুকবে না। বা একটা হাতুড়ি দিয়ে বাড়ি, যেটা ট্র্যাকের উপরে একটা হতে পারে, আরেকটা কাঠের উপরে, একটা তলের উপরে হতে পারে, তাহলে কি হচ্ছে, ট্রেকটার উপরে তাহলে সেটা ঢুকে যাচ্ছে, কাঠের উপরে দিলে সেটা তলটা রয়েছে সেটা কিন্তু ঢুকে যাচ্ছে। অর্থাৎ যে প্রজেক্টাইলের এনার্জিটা আসছে আমাদের দিকে, সেটাকে যদি আমরা আমাদের যে সারফেসটা রয়েছে সেই সারফেসটাতে রিডিস্ট্রিবিউট করে দিতে পারি, মানে চারিদিকে ছাড়িয়ে দিতে পারি, তাহলে দেখো এখানে একটা কথা বলা হচ্ছে যে প্রেসার ফোর্স পার ইউনিট এরিয়া, ফোর্স পার ইউনিট এরিয়া যত বেশি হবে, একটা প্রজেক্টাইল মানে ভিতরে প্রবেশ করার ক্ষমতা তত বেশি থাকবে। তো এখন এই যে ফোর্স পার ইউনিট এরিয়াটাকে যদি আমরা বাড়িয়ে দেই, মানে কমিয়ে দেই, অর্থাৎ প্রতি ইউনিট এরিয়া ফোর্স কমে যাবে, তাহলে উপায় কি, পুরো সারফেসটাতে ডিস্ট্রিবিউট করে দিব, তাহলে কি হবে, ফোর্সটা কমে গেল। তাহলে ফোর্সটা কমে গেলে সেটা আমাদের বডিকে হিট করলেও কিন্তু সেটা ভিতরে প্রবেশ করতে পারছে না। হ্যাঁ, withstand the total energy। তাহলে দুটো পদ্ধতি পেলাম, সেটি হচ্ছে যে প্রজেক্টাইলটা আসছে তার এনার্জিটাকে ফেব্রিক কর্তৃক বা আমাদের যে প্রটেক্টিভ ম্যাটেরিয়াল আছে সেটা কর্তৃক অ্যাবজর্ব করে নেওয়া। সেকেন্ডলি, যে এনার্জিটা আসছে সেটাকে রিডিস্ট্রিবিউট করে দেওয়া, অর্থাৎ ওই ঢেউয়ের মতো ডিস্ট্রিবিউট করে দেওয়া। আমরা কি দেখেছি, ঢেউয়ের সর্বশেষ কি হয়, সেটা আস্তে আস্তে মিলিয়ে যায়, এটি হতে পারে। দুটো ফিচারের উপর বেশ করে আমরা আমাদের এগুলো ডিজাইন করতে পারি। যেমন এখানে বলা হচ্ছে, ফর এক্সাম্পল, place a helmet will stop a penetrating missile such an anti-personnel fragments থেকে পড়তে পারে from foam backing, place a little, এই হেলমেটের নিচে কিন্তু ফোমের ব্যাকিং থাকে কেন, দেখো হচ্ছে যে ফর এ নন পেনিট্রেটিং মিসাইল সাচ অ্যাজ ব্রিক, তো আর মাথার ভিতরে ঢুকছে না, মানে ব্রিক যদি তীক্ষ্ণ হয় সেই ক্ষেত্রে ঢুকতে পারে, সেটা আলাদা কথা, বাট একটা নর্মাল ব্রিক যদি হিট করে সেটি মাথার ভিতরে ঢোকার কথা না, তাহলে সেটি নন পেনিট্রাইল
penetrating missile বলা হচ্ছে such is big for a bomb and the hard shell distribute the energy large of the shell and resulting in a small deformation. It's absorbed more slowly further distributed by the formed. Yeah. এই যে এটা একটা হেলমেট, নিচে কি রয়েছে? ফোম রয়েছে। যখন ইট বাড়ি দিল মাথায়, এই যে বাড়িটা দিল, হিটিংটা যেটা দিল, সেই হিটিংটা হলো চারিদিকে ছড়িয়ে দিল। নিচের যে ফোম আছে সেটা চারিদিকে পুরো সারফেসে ছড়িয়ে দিল। যদি কম্প্রেসড হলো পরে কিন্তু আগের অবস্থা ফিরে যাচ্ছে। তাহলে একটু এরকম হবে কিন্তু চারিদিকে ছড়িয়ে ফলে কিন্তু আমাদের হিটটা লাগছে না। বাট হিটটা যদি সরাসরি এসে মাথায় লাগতো তাহলে ওই জায়গায় কিন্তু মানে একই জায়গায় অল্প ইউনিটে সারফেস এরিয়ায় বেশি ফোর্স পড়লে তো পেনিট্রেশন মানে আঘাত করবেই। সো টেকনিক্যাল অ্যাপ্রোচেস কি সেগুলি? সেটি হচ্ছে অ্যাবজর্ব এনার্জির মাধ্যমে হয়, ডিস্ট্রিবিউট এনার্জির মাধ্যমে হয়, এন্ড এক্সটেন্ড দ্য ডিউরেশন এন্ড ইটস অ্যাপ্লিকেশন। এক্সটেন্ড দ্য ডিউরেশন অফ ইটস অ্যাপ্লিকেশন। আমরা আরেকটি কাজও করতে পারি, সেটি হচ্ছে আমাদের যে মিসাইলটা আসতেছে সেটির যে ডিউরেশনটা সেটা যদি অনেক লম্বা সময় ধরে করা হয় তাহলে যেটি হবে সেটির কার্যক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যাবে। মানে অনেক লম্বা সময় ধরে সে পেনিট্রেশন করার চেষ্টা করছে কিন্তু পারছে না, এরকম করলে আস্তে আস্তে সেটা কমে যাবে। যেমন এখানে একটা ছবি দেখা আছে, সেটি হচ্ছে যে অ্যাবজর্ব করে নিচ্ছে একটু বুলেট ট্রাকশন সিস্টেম হচ্ছে, আস্তে আস্তে ফেব্রিকটা কি করছে এই এনার্জিটাকে অ্যাবজর্ব করছে। আশা করি যে প্রোটেক্টিভ বালাস্টিক টেক্সটাইল সেগুলোর যে মেকানিজম সেটা আমরা বুঝতে পেরেছি, অ্যাবজর্ব করে নেওয়া। বালাস্টিক থ্রেডস এন্ড ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্টস কি ধরনের হতে হবে? Ballistic threats mainly refers the bullet fired from the handguns and rifles or fragments from artillery shell of bomb explosion. এগুলো থেকে সাধারণত রক্ষা করতে হবে এরকম। Bullet could be made of different material and various shape according to the end use and application. তো আমরা তো আর এত কিছু জানি না, যে 9mm, তোমরা তো অনেক মুভি টুভি দেখো, তারপর কত তারপর তামা লোহা সীসা কত কিছু হয়। তো যাই হোক, তো এক একটা আগ্নেয়াস্ত্র তো এক এক রকম। এখন আমরা যদি একটা টেক্সটাইল বানাই তাহলে তো সেটার শুধু একটা থেকে রক্ষা করলে হবে না, সবগুলো থেকে রক্ষা করতে হবে। সো ম্যাটেরিয়াল ফর দ্য বডি আর্মর ডিজাইন শুড মিট এ নাম্বার অফ রিকোয়ারমেন্টস। সেইগুলো রিকোয়ারমেন্টস গুলি কি কি সেগুলো যদি আমরা একটু দেখি। Material should be strong enough to provide the wearers and sufficient ballistic protection. Material should be strong enough to provide wearers with the sufficient ballistic protection, definitely. Strong na hole to hobe na. Material are required to have light weight. So this is much more important. Light weight. Low bulk. আরেকটি কথা হলো লো বাল্ক বলতে কি বোঝাচ্ছে? মানে অনেকগুলা না, আমরা বলি না যে 1 মণ লোহার ওজন কতটুকু, মানে 1 মণ লোহার ওজন বেশি নাকি 1 মণ তুলার ওজন বেশি? বলো কার ওজন বেশি? লোহার স্যার। কেউ কথা বলছো না কেন? দুইটারই তো ওজন 1 মণ স্যার, বেশি কম হবে দুইটারই ওজন কিভাবে? একই। যাই হোক, আমরা ভুল করি, আমরা মনে করি যে লোহার ওজন বুঝি বেশি, কিন্তু সমস্যাটা কি? পরিমাণটা কার বেশি? তুলার, তাই না? তাহলে এই যে বাল্কিনেসটা এখানেই বোঝাচ্ছে যে সেম ওজনের জিনিস হলেও বাল্কিনেসটা বেশি, অর্থাৎ পরিমাণটা বেশি তুলার। তাহলে এই এত বেশি পরিমাণে বাল্কিনেস হওয়া যাবে না। তো তুমি যদি এরকম ড্রেস বানাও যেটা এত মোটা ফপা, তাহলে তো হচ্ছে না। তো একই সাথে সেটা যেমন লাইট ওয়েট হতে হবে এবং সেই সাথে ল বাল্ক হতে হবে, অর্থাৎ পরিমাণ বেশি হওয়া যাবে না। উদাহরণটা আমি দিলাম যে বাল্কিনেসটা বোঝানোর জন্য। aiming not to influence the wearer's mobility and efficiency. তো সেটি যদি তোমার যার জন্য তুমি তৈরি করবা সে যদি সেটি পরে মুভ করতে না পারে বা কমফোর্ট ফিল না করে, এফিসিয়েন্সলি না আসে, তাহলে তো হবে না। সো আমাদের ডিজাইন করার সময় অবশ্যই লাইট ওয়েট, লো বাল্ক খেয়াল রাখতে হবে এবং যে পড়বে এটা ইনফ্লুয়েন্স দ্য ওয়্যারার্স মোবিলিটি এন্ড এফিসিয়েন্সি, যে এটা পরে নড়াচড়া করবে এবং কাজ করবে সেটি বিষয়ের উপরও গুরুত্ব দিতে হচ্ছে। Material must be durable, making sure that the performance of body armors does not degrade under adverse conditions such as moisture, UV light. মনে করো তুমি নাসাতে গেছো, এখন স্পেস শিপের জন্য বা স্পেস নভোচারীদের জন্য তুমি ফেব্রিক ডিজাইন করেছো। তো এই মহাশূন্যে বা মহাকাশে যে কি অত কিছু রয়েছে আমরা তো জানি না। তো এখন এখানে ইউভি লাইট থাকতে পারে জানা মতে, ময়েশ্চার আছে, তো
তো এগুলোতে যদি তোমার অ্যাড্রেসটি ডিগ্রেড হয়ে যায় তাহলে তো হবে না। সো আমাদের সেই সমস্ত ম্যাটেরিয়াল গুলোকে চুজ করতে হবে যেগুলো এই ধরনের আলট্রাভায়োলেট লাইট অথবা ময়েশ্চার অথবা সানলাইট এগুলোতে ডিগ্রেড হবে না, লাইক ম্যাটেরিয়াল। And materials have to be flexible to provide enough comfort. This is important. যে ফ্লেক্সিবল হতে হবে। comfort মনে করো একজন নভোচারী যে ড্রেসটি পরবে তোমার, সেটি তো সে একদিনের জন্য পরছে না, সে যদি ডিসকমফোর্ট ফিল করে, এই জায়গাগুলোতে কিন্তু কমফোর্টের ইস্যুটা প্রচন্ড রকম দেখা হয়। তাহলে বালাস্টিক ম্যাটেরিয়াল গুলো তৈরি করার জন্য আমাদের যেগুলো ভাবতে হবে সেটি হচ্ছে এটি কতখানি স্ট্রং কিনা, এবং যে ওয়ারার যেটা পরিধান করবে তাকে প্রোটেকশন দিতে পারবে কিনা, তার লাইফ সেভ করতে পারবে কিনা, ম্যাটেরিয়ালস আর লাইট ওয়েট কিনা এবং লো বাল্কি কিনা, সেই সাথে যে পড়বে তার সে মুভ করতে পারবে কিনা, এবং অ্যাডভার্স সিচুয়েশনে সেটি টিকবে কিনা, এবং এনাফ কমফোর্ট হবে কিনা। ওকে, সাউথ ইন্ডিয়ান মধ্যে এক মুভি আছে বা এরকম, যে প্লাস্টিক প্রোটেকশন বাহিনীর কেনার সময় তারা 2 নাম্বারই করে মানে খারাপ বডি আর্মর কেনে, ফলে তাদের অনেক লোকজন মারা যায়। Like, so we have to careful about in this case during manufacturing it or during designing it or designing for the purpose for production or anything. যাই হোক, requirements গুলি আমরা করলাম। Response of soft ballistic impact material কিভাবে কাজ করে, এই সফট ballistic material নিয়ে আমরা এখন একটু পড়াশোনা করব। বলা হচ্ছে quantitative understanding the energy absorption of fabric target has gradually been built up through both experimental and theoretical efforts. It is believed that the energy absorption of a target is determined by many factors, including material structure, impact velocity, projectile shape, etc. তোমার দিকে সেটিকে রক্ষা কি তোমার অ্যানালাইসিস বলা আছে many factors, material structure, শেপ, চোখা নাকি মোটা কিরকম, এটসেট্রা। It's inappropriate to single out one factor with considering the rest when studying the response of the material. চলো আমরা এখন সফট ব্যালিস্টিক ম্যাটেরিয়াল সম্পর্কে জানবো, একটু ইম্প্যাক্ট গুলো তারা কিভাবে রক্ষা করছে। সেটি হচ্ছে ব্যালিস্টিক ইম্প্যাক্ট ইয়ার্ন টার্গেট। তো ইয়ার্ন দিয়ে আমরা কিভাবে, বা ইয়ার্নের ক্ষেত্রে এটা কিভাবে হতে পারে, এটা আমরা একটু করি। যে ইয়ার্ন টার্গেটের ক্ষেত্রে বা ইয়ার্ন দিয়ে যদি কোনো ডিজাইন করা হয় তখন ব্যালিস্টিক যে ম্যাটেরিয়ালটা আসবে। বলা হচ্ছে যে when ইয়ার্ন টার্গেট is impacted, two wave fronts generated. মনে করো একটা দড়িতে যখন আঘাত করছে কোনো কিছু, তখন কি হচ্ছে, টু ফ্রন্টস আর দুইটা ওয়েভ সৃষ্টি হচ্ছে জেনারেটেড। নামলি একটি হচ্ছে যে ট্রান্সভার্স ওয়েভ আর একটা হচ্ছে লঙ্গিটিউডাল ওয়েভ। So energy is dispersed through the propagation of two types of wave. Longitudinal wave travels outward along the fiber axis, sound velocity of the material from point to impact. Wave also causes the yarn to be stretched and have a plane movement. Longitudinal wave have travels a velocity যেটি আমরা c by e by rho বলা হচ্ছে। একটু কি আমরা পাশের স্লাইডের চিত্রটা থেকে একটু ক্লিয়ার হবো। দেখো এটি আমাদের ইয়ার্ন, ঠিক আছে, দড়িও চিন্তা করতে পারো, সুতা। সেখানে কি হচ্ছে, প্রজেক্টাইল এখানে আঘাত করলে কি হচ্ছে, এটা দড়ি ছিল সোজা, তাহলে যখন উপর থেকে আঘাত করবে দড়িটা এইরকম করে সামনে আসবে এবং একটু নিচে যাবে। ওই যে উপর থেকে যখন কাঁঠাল পড়ে তখন কি হয়, যে দুইজন ধরে থাকে সে একটু সামনে চলে আসে এবং সেটা নিচের দিকে যাচ্ছে। সো এখানে দুটো আমরা দেখতে পাচ্ছি, ট্রান্সভার্স ওয়েভ ফ্রন্ট পোর্শন, একটি হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ ফ্রন্ট যেটি কিনা নিচের দিকে যাচ্ছে, হ্যাঁ, আরেকটি হচ্ছে যে লঙ্গিটিউডিনাল। লঙ্গিটিউডিনালটা কি, লঙ্গিটিউডিনাল ওয়েভ ফ্রন্ট একটি যেমন নিচের দিকে যাচ্ছে, আরেকটি সামনের দিকে আসতেছে। এটি সামনের দিকে আসতেছে, সেটিকে আমরা বলতেছি longitudinal wave front, transverse wave front, একটি জার্নি বা ম্যাটেরিয়ালে projectile আসছে। So the projectile into a ballistic fiber. So here c is the longitudinal wave speed, meter per second is the fiber modulus, and modulus in Pascal,
and rho is the yarn bulk density, যে কত মোটা বা চিকন কিউব। যদি সূত্রটা ফিরে যাই, এর যে সূত্র রয়েছে আমরা এই পাশে দেখলাম, c is equal to root of power e by rho, সেখানে আমরা c কি দেখতে পাচ্ছি, তা লংগিটিউডিনাল ওয়েভ স্পিড, যে প্রজেক্টাইলের যে স্পিড সেটা কতটুকু হবে সেটা বলতেছে, সমান সমান e রুট অফ পাওয়ার e হচ্ছে কি ফাইবার মডুলাস, এবং রো মানে এটাকে রক্ষা করতে পারবে না ডেনসিটি সেটি। At the same time, the projectile tends to push the yarn forward, and therefore the deflect of the yarn velocity consequently results in outward in motion of the material. Velocity of the transverse wave has been studied. যে মোশনটা সেটাকে জিউ দ্বারা প্রকাশ করা হচ্ছে, who determine the velocity with the respective laboratory ইউ ল্যাবে সাধারণত যেখানে টেস্ট করতে হবে বা সূত্র যদি হতো, তাহলে the respective velocity for transverse motion এর জন্য ইউ ল্যাব বাদ দিতে পারো, বা ইউ সমান সমান c into epsilon 1 plus epsilon minus epsilon, where is the strain of the yarn, yarn এর strain কতটুকু তার উপর ডিপেন্ড করছে। তাহলে প্রথমে কি দেখলাম আমরা, সেটি হচ্ছে প্লাস্টিক ইমপ্যাক্ট ফর ইয়ার্ন টার্গেট, অর্থাৎ একটা ইয়ার্নের জন্য কি রকম হতে পারে। অর্থাৎ প্রথমে যখন আমাদের কি হচ্ছে, এখানে একটা প্রজেক্টাইল অ্যাটাক করছে, প্রজেক্টাইল অ্যাটাক করলে এখানে দুই প্রকার মোশন হচ্ছে, একটা ট্রান্সভার্স মোশন নিচের দিকে, আর একটা হচ্ছে লংগিটিউডাল মোশন হচ্ছে। তো সেটিকে দুটো ইকুয়েশন দ্বারা প্রকাশ করা হচ্ছে মাত্র। পরে যদি আমরা বলি ব্যালিস্টিক ইমপ্যাক্ট অন এ ফেব্রিক টার্গেট, একটা ফেব্রিকের ক্ষেত্রে আসলে সেটা কি রকম হবে, সেটির কথায় যদি আসি, এখানে দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি। হচ্ছে যে when, যেমন একটি when a projectile strike fabric target, the response is combination of global and local response। এখানে দুটো রেসপন্সের কথা বলা হচ্ছে, একটি হচ্ছে গ্লোবাল রেসপন্স আর একটি হচ্ছে লোকাল রেসপন্স। কোনটা কি? গ্লোবাল রেসপন্স indicates the behavior, global response indicate behavior of the material away from the impact point. Local response refer the behavior material directly contacting the projectile. Global response indicate behavior of the material away from impact point, and local response refer the behavior material directly contacting the projectile. এখানে দুটো ঘটনা, এটি হচ্ছে যে গ্লোবাল রেসপন্স, এটি হচ্ছে আমাদের লোকাল রেসপন্স। কিরকম? তা হচ্ছে যে লোকাল রেসপন্স যেটা, সেটি হচ্ছে ডিরেক্টলি কন্ট্যাক্টিং দ্য প্রজেক্টাইল, ডিরেক্টলি কন্ট্যাক্ট হচ্ছে তখন যে অবস্থার সৃষ্টি হচ্ছে, আর আরেকটি হচ্ছে অ্যাওয়ে ফ্রম দ্য ইম্প্যাক্ট পয়েন্ট থেকে যখন চলে যাচ্ছে তখন সেখানে কি ধরনের। দেখো, একটা ফেব্রিক যদি হয়ে থাকে তাহলে এখানে কি হবে, একটা প্রজেক্টাইল প্রথমে আসবে, এসে অ্যাটাক করবে, তখন সেটি সাধারণত কি পয়েন্ট হচ্ছে, সেটি লোকাল রেসপন্স হচ্ছে, তারপর এখান থেকে চলে গেলে বা তারপর সেটা কিন্তু গ্লোবাল রেসপন্সের সৃষ্টি হচ্ছে। বলা হচ্ছে যে velocity is not only factor, but most important factor to determine target response. অবশ্যই velocity factor. High impact velocity, local damage plays a major part in energy absorption at a low impact velocity impact. So low impact velocity ক্ষেত্রে local damage plays, local damage কোনটা? যখন হিট করবে তখন একটু ছিঁড়ে যাবে সরাসরি, তো এটিকে লোকাল ড্যামেজ বলছি, এন্ড সেটি সাধারণত লো ইমপ্যাক্টের ক্ষেত্রে প্রভাব ফেলে, এন্ড অলসো অবজার্ভ ইন টেক্সটাইল ম্যাটেরিয়াল। তো এখানে রেসপন্স অফ এ ফেব্রিক সাবজেক্টেড টু ট্রান্সভার্স ইমপ্যাক্ট আমরা দেখতেছি, এ হচ্ছে যে হাই ভেলোসিটি ইমপ্যাক্ট এবং বি হচ্ছে যে লো ভেলোসিটি ইমপ্যাক্ট, দুটো দেখছি। দেখো লোকাল ইমপ্যাক্ট আমরা বুঝছি না, আমি বুঝতে পারছি না। দেখো আমি প্রথমে আবার বলছি, যখন একটা ফেব্রিক সরাসরি হিট করছে, আমার প্রজেক্টাইলটা আসে, তখন যেটি ঘটতেছে সেটিকে আমরা বলতেছি যে লোকাল রেসপন্স, হ্যাঁ, বিহেভিয়ার অফ ম্যাটেরিয়াল ডিরেক্টলি কন্ট্যাক্টিং দ্য প্রজেক্টাইল, এবং গ্লোবাল রেসপন্স ইন্ডিকেট দ্য বিহেভিয়ার অফ দ্য ম্যাটেরিয়াল অ্যাওয়ে ফ্রম দ্য ইম্প্যাক্ট পয়েন্ট। তো এখান থেকে যখন এটি চলে যাচ্ছে অথবা সরে যাচ্ছে বা হচ্ছে, এখানে একটা ইম্প্যাক্টের সৃষ্টি হচ্ছে, পরবর্তীতে সেটিকে আমরা গ্লোবাল রেসপন্স বলছি, সেটা চারদিকে ছড়িয়ে পড়তেছে। তো দুটো রেসপন্স হচ্ছে, এবং এখানে হাই ভেলোসিটি, লো ভেলোসিটি। যখন লো ভেলোসিটি ইমপ্যাক্ট হবে, মনে করো একটা জানলার পর্দায় তুমি যদি ওই যে একটা বেলুন ছুঁড়ে মারো বা একটা আমের লিচুর বিচি ছুঁড়ে মারো, তাহলে সেটি কতটুকু হবে, সেটি কিন্তু লো ইমপ্যাক্ট। বাট এখানে যখন একটু হাই ভেলোসিটি সম্পন্ন একটা নাইফ যদি তুমি ছুঁড়ে মারো,
তাহলে কিন্তু সেটা হাই ভেলোসিটি ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। তো ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে লো ভেলোসিটি ইম্প্যাক্টটা জাস্ট ইয়ে করে যেতে পারছে না, কিন্তু হাই ভেলোসিটি যেটি ইম্প্যাক্ট সেটি কিন্তু এটার উপর ডিফ্লেক্ট করে ভিতরে চলে যাচ্ছে। তো এই দুটো রেসপন্স হতে পারে আমাদের এর ক্ষেত্রে, ফেব্রিকের ক্ষেত্রে। তো এই যে আমরা ইয়ার্ন এবং ফেব্রিকের ক্ষেত্রে দেখলাম, যে দুটি দেখলাম না কেন, প্রশ্ন হচ্ছে এগুলো রক্ষা করবে কিভাবে? রক্ষা আমরা 3টি পয়েন্টস করেছি, অ্যাবজর্ব করে, রিডিস্ট্রিবিউট করে, এবং এটার গতিকে অনেকক্ষণ ধরে মানে কার্যক্ষমতা মানে অনেকক্ষণ ধরে কাজ করানোর ফলে কি হবে, অনেকক্ষণ ধরে যদি চেষ্টা করে তাহলে সেটা আস্তে আস্তে স্মিত হয়ে যাবে, সেটির মাধ্যমে হতে পারে। তো যেহেতু আমরা ফেব্রিক গুলো ইয়ার্ন দিয়ে তৈরি করব অথবা ফেব্রিক দিয়ে আমাদের যে বালাস্টিক ম্যাটেরিয়াল গুলো তৈরি করব, সেই জন্য আমরা এই যে দুটো কৌশল দেখলাম বা দুটো প্রভাব দেখলাম, যে ফেব্রিকের উপরে কিরকম হবে, ইয়ার্নের উপরে কিরকম হবে। 1 মিনিট আছে, কেটে যাবে, আবার একটু জয়েন করো। তাহলে এরপর আমাদের পড়তে হবে সেটি হচ্ছে বালাস্টিক ফাইবার সমূহ।